নমস্কার নমস্কার বাগানি বন্ধুরা। আজকে আমরা এসেছি বর্ধমান জেলার একটা জায়গা যেটা খুব বর্ধমান শহরের কাছাকাছি, দাদার বাগানে। দাদা, যদি আপনারা একটু পরিচয়টুকু দেন আমার দর্শকদের। আমার নাম কেশব ঘোষ, হচ্ছে উদয়পুর, কাঞ্চননগর ডিস্ট্রিক্ট, বর্ধমান থেকে কতটা দূরে? বর্ধমান থেকে স্টেশন থেকে 7 কিলোমিটার। আচ্ছা, আপনি এই যে গরমের যে কফি, ফুলকপির চাষ, এই ধরুন আজকে 46-47 ডিগ্রি তাপমাত্রাতে যে কফির আপনি চাষ করছেন, কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন নাকি সম্ভব করা? সমস্যা তো আছেই, কিন্তু করাও সম্ভব। কারণ হচ্ছে একটু বিশেষ করে বীজটা যদি সঠিক সময়ের আনা হয়, যে 45 ডিগ্রি তাপমাত্রা ফলন দেবে, তো তারপরে পরিচর্যা দেখবে। সময় সঠিক বীজ আনলেও যে চাষি সঠিক করতে পারবে তার কোনো মানে নেই। খুব কষ্ট সাধনের ব্যাপার, তবে চেষ্টা করলে সম্ভব। কষ্ট করেও করা যায়। হ্যাঁ, অবশ্যই করা। এখানে এই গরমের কপি আপনি কি করছেন না পাশাপাশি অনেক বিক্রি করছেন? আপাতত ওই একটা ক্ষেত দেখছি। আপাতত হ্যাঁ, আমি করেছি আর আমার ওই দাদা করেছি। এই গরমে আপনি কপিটা মানে ক বছর ধরে করছেন, বা আপনি কত বছর কপির চাষের সাথে যুক্ত? আমি মোট 16 বছর চাষ করছি কপি, তার মধ্যে এই গরমের কপিতে 3 বছর শুধু করছি। এখানে আপনারা বিঘাতে কত পিস চারা পোস্ট পাচ্ছেন? বিঘাতে এই সময় আমরা মোটামুটি আনুমানিক 10 থেকে 11 হাজার চারা পাই। বিঘাতে 10 থেকে 11 হাজার চারা পোস্ট পাচ্ছেন, মানে একদম ঘন বলতে পারেন। একদম। হ্যাঁ, এক বিঘা অন্তর। এই যে চারাটা, এই চারাটা আপনারা বীজ মাসে দিচ্ছেন? এটা বীজটা আমরা ওই বাংলার চৈত্র মাসের প্রথম করে ফেলি, বৈশাখের প্রথমে লাগাই। এটা হচ্ছে সঠিক সময়। আরেকটু আর্লি করেছি, আরেকটু আগে করেছি। চারা বীজ ফেলার থেকে এটা ফুল আসা পর্যন্ত কতটুকু সময় লাগছে? সোয়িং টাইম থেকে, মানে যেদিন থেকে আমি চারা বীজটা ফেলছি সেদিন থেকে গুটি আসতে সময় লাগছে আমার 55 আর 25। 55 আর 25 হচ্ছে 75। হ্যাঁ, 75 দিনে গুটি আসবে। তার মানে কতদিনের চারা আপনারা লাগাচ্ছেন? ওই 25 থেকে 26 দিনে। 25 দিনের বা 26 দিনের চারাটা আপনারা লাগাচ্ছেন, আর এই চারাটা লাগানো 50 দিনের মাথায় আপনারা 55 দিনের মাথায় আমরা ওই দুই একটা হারভেস্টিং করা যাবে। 60 দিনের মাথা থেকে ফুল হারভেস্টিং চলবে। আচ্ছা, মোটামুটি কীরকম পাইকারি মূল্য পাচ্ছেন এখন? ভালো সাইজ, যেটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির সাইজ আছে, সেগুলো এখন বাজার দর বর্তমানে এখন খুব বড় বলে মানুষ খাচ্ছে কম, তবু 25 টাকা করে পিস পাইকারি বিক্রি। 25 টাকা পার পিস? হ্যাঁ, পার পিস 25 টাকা। যেগুলো স্ট্যান্ডার্ড সাইজ, যেগুলো একটু গুণগত মান কম, সেগুলো 15 টাকা, 12 টাকা। তার থেকে গুণগত মানের করে 10 টাকা। আমি যদি এভারেজ দাম ধরি, সেটা আমরা কত ধরতে পারি? এভারেজ ধরলে, মানে আপনি তো অনেক বছর ধরে করছেন। হ্যাঁ, এভারেজ 12 টাকা পড়া যায়। তাহলে আমি যদি 12 টাকা হিসাব করি, 1 বিঘা জায়গাতে 10,000 চারা, 10,000 চারা, তাহলে 1,20,000 টাকা পার বিঘা। মোটামুটি 1 বিঘাতে খরচ কত? এমনি বর্ষার আশেপাশে হলে একটু বর্ষা না, আমি এই সময় যেটা বলছি, এই সময় অন্তত মোটামুটি 25 থেকে 30,000 টাকা এই মুহূর্তে 1 বিঘা। মানে 25 থেকে 30,000 টাকা খরচ করে 1,20,000 টাকা চাষি হ্যাঁ একদম পেতে পারে, যদি চোখ বুঝে পারে। এটা নিয়ে কোনো সংশয় নেই। 3 মাসে। তাহলে তো আমাদের অনেক রকম কৃষকরা নতুন চাষের দিকে তো আগাতেই পারেন, কিছু করে চেষ্টা করতে পারেন। আচ্ছা, কিরকম মাটির দরকার হয় এই চাষটা করার জন্য? এটার জন্য একটু বেলে দেওয়ার সময় খুব গরমকালে করার জন্য বেলে দোয়াশ, মানে পুরো বেলে হলে হবে না, পুরো দোয়াশ হলে তো ভালোই হয়, আর বেলে দোয়াশ হলে কোনো চিন্তা নেই, ভালো। এই যে জমিটা আপনারা প্রস্তুত করছেন, কীরকম পরিমাণ গোবর সার বা রাসায়নিক সার দেওয়া? গোবর সার তো দেওয়া উচিতই। অনেক সময় আমরা গোবর সার পাই না বলে বাজার থেকে জৈব সার কিনে, 50 কিলোর বস্তার জৈব সারের দাম মাত্র 800 টাকা। এমন কিছু না, 10 কাঠায় 2 বস্তা, 1 কুইন্টাল, আর মাত্র 10-26, খুব বেশি হলে 30 কেজি পার বিঘা। না, বিঘেতে 1 বস্তা, 10 কাঠায় 25 কেজি, বিঘেতে 1 বস্তা লাগে। আচ্ছা, জমি মাটি তৈরি করতে, মানে মাটি তৈরি করার সময় আপনি বলছেন 2 বস্তা জৈব সার, আর এর সাথে 25 থেকে 30 কিলো না, 1 বিঘাতে 1 বস্তা 50 কিলো। হ্যাঁ, তাহলে 1 বিঘাতে 1 বস্তা 10-26, আর 2 বস্তা হচ্ছে তোমার জমি। প্রথম জমি প্রস্তুত করার জন্য। জমি, তার আগের প্রস্তুতির ব্যাপার আছে। জমিটা যদি অম্ল থাকে, তার জন্য তার আগে বিঘে প্রতি 15 কেজি করে চুন দিয়ে চাষ করা হবে। অম্ল কাটা, মাটি আমাদের যদি অম্বল হয়, মাটিরও অম্বল হয় না, তার জন্য আমাদের ওই চুনটা ব্যবহার করা দরকার। আচ্ছা, এই যে গরম, আমরা তো জানি যে শীতের কফি ভালো। এই গরমে যে কফি চাষটা আপনি করছেন, বা কফিটা যে ফলনটা হলো,
ফলনের পর বিক্রি করতে কতটা সমস্যা বোধ করছেন? গরমে তো এমনি না, না, আমি মানুষ- বলছি না, না, ফলটা যে সমস্যা বলতে কি একটু তো আছেই সমস্যা। যেমন এই গরমে সবাই খায় না, একটা পার্সেন্টেজ খায়, তার জন্য চাষও অল্প চলছে ভালো। কিন্তু যদি শীতকালে যেভাবে সবাই খায় সেরকম যদি খেত তাহলে তো দিয়ে পারতাম। এখন এই গরমে মানুষ একটু হালকাই পছন্দ করে। তবু ঠিক আছে, অল্প স্বল্প চাষ করলে, 1 বিঘে যদি চাষ করে তার লস নেই, সে এই দামটা পাবে। এই এক দামটা বিঘে চাষ পাবে। করলে এই দামটা পাবে। আর আপনি যে আর 100 জনের মধ্যে শীতকালে অন্তত 90 জন কপি খাবে, গরমকালে 100 জনের মধ্যে 30 জন। অসুবিধা নেই, 30 জন যেমন খাবে, 2 জন তৈরি করবে। 2 জন তৈরি করবে, ব্যাপারটা চাহিদাটা তাই, রয়েছে। চাহিদাটা থাকবে। আচ্ছা, আমি আরেকটা চাষি বন্ধুকে ডেকে নেবো একটু। ইনি আসছেন অনেক দূর থেকে। দাদা একটু যদি আসুন, আপনার কি নামটা একটু বলুন। আমার নাম জয়দেব মণ্ডল। আপনি কোথা থেকে আসছেন? আমি কাটোয়া থানা থেকে আসছি। কাটোয়া থানা দিয়াসিন গ্রাম বাড়ি আমার। কাটোয়া থেকে আসছেন। এই যে দাদা কপি চাষ দেখলাম, কপি চাষটা দেখে কেমন লাগছে? কপি চাষটা দেখে তো আমি তো অবাক হয়ে গেছি যে এই সময় কপি হয় কী করে। আমি তো যা মনে করছি যে এই সময় কপি হয়তো হয় না। না, কপি তো হয়, কিন্তু এত সুন্দরভাবে যে চাষ তুমি করেছেন, হ্যাঁ, এটা একটা ব্যাপার তো আছে। সেটা একটা ব্যাপার আছে। এটা দেখে আমি খুব মুগ্ধ। আমি করবো বলে চিন্তা ভাবনা করছি যে এই সময় যে দাদা কপি করেছে, যে আমি তো ভাবছি যে এই সময় কপি হয়তো করাই যায় না, কিন্তু এত রোদ্দুরের মধ্যে যে কপি এত সতেজ বা তাজা হয়ে আছে, এটা দেখে আমি সত্যি খুব মুগ্ধ। এখন তো বাজে দুপুরে 11টা। হ্যাঁ, তা গাছ তো ঝুঁকে যাওয়ার কথা, গাছ তো ঠিকঠাকই আছে। হ্যাঁ, ঠিকঠাক আছে। আচ্ছা দাদা, আপনি তো কপির সাথে কিছু আমাদের এঁচড়েরও ফার্মিং করেছেন। আপনি কতটা চারা বসিয়েছেন? আমি আপাতত একটু একটু জোরে কথা হ্যাঁ। বলুন, কারণ ওই 120। 100 পিস। আমাদের গাছ কিভাবে গড়ে উঠছে? হ্যাঁ, গাছ ঠিকই আছে, ভালোই গড়ে উঠছে। দিন অনুযায়ী গাছের বাড়িতে ঠিকই আছে। মানুষকে কিরকম পরামর্শ দেবেন আপনি? কপি চাষে লাভ বেশি না এঁচড় চাষে লাভ বেশি? মানে কোনটা চাষটা করতে সুবিধা? সুবিধে তো এঁচড় চাষটাই সুবিধে বেশি। কপি চাষের অল্প সময় হলো ঝামেলা খুব। একটু যদি এদিক ওদিক হয়ে যায় পুরোটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু ওর একটু একটু এদিক হলে হয়তো 100টা গাছের মধ্যে 20টা নষ্ট হলেও বাকিটা আবার মেরামত করা যাবে, জেনে যে কী জন্য আমার ক্ষতিটা হলো মেরামত করা যায়। কিন্তু এটার মেরামতের জায়গা থাকবে না, এটা একেবারেই অচিরেই শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা জমিতে বছর কবার কপি লাগানো যেতে পারে? ধরুন এটা তো উঠে যাচ্ছে, 3 বার করা যায়, বছর 3 বার করে। 3 বার। তাহলে আপনার হিসাবে আমি কি 3 বারে 3 লক্ষ টাকা লাভ করতে পারি? হ্যাঁ, না করার কিছু নেই। 1 বিঘে জমি বছরে 3 বার ধান চাষ করে কিছু নেই। রবি, খরিফ বা শীতকালে 3টে চাষ হবে। মানে 3টে চাষে 3 লক্ষ টাকা লাভটা একদম করা যাবে যদি ঠিকভাবে ঠিক করা যায়, যদি বাজার ঠিক থাকে। এবার বাজার যদি আপ ডাউন থাকে দেখে পরিমাণ কমবে লাভের, কিন্তু হবে। কিন্তু জমিতে তার উপযুক্ত একদম, বিশেষ করে অন্তত 80% জৈব ঢালতে হবে। শুধু রাসায়নিকের উপরে হলে কিন্তু এই ফলনটা প্রতিবার একভাবে দেবে না। রাসায়নিক দিয়ে যাবেন, গাছ আর ভালো হবে। তাহলে দাদা, আপনি দাদার কাছে কি শিখলেন? যে চাষ করতে গেলে মেনলি জৈবর উপরই একদম। জোরটা? জৈবর উপরে নির্ভর করতেই হবে। আর বাজার ধরার জন্য, তার গেটা পানার জন্য কিছুটা রাসায়নিক ব্যবহার করতে হয়, সেটা করতেই হবে। সেই পরিমাণটুকু খুব নিমিত্র মাত্র। এবার এই চারাগুলো আমি যখন লাগান, তাহলে এই চারা এই রোদেতে মানে বাচ্চা যখন চারা, ছোট চারাগুলো শিশু চারা লাগান, তখন কীভাবে লাগান? 25-26 দিনের চারা যখন লাগানো হয়, আমরা আগে এইটার মধ্যে জল ঢুকিয়ে দিই। আগের দিন জমিতে ফাঁকা জমিতে ভাটি করা থাকে, জল ঢুকিয়ে দিই আগে। জল ঢুকিয়ে দিলে কী হবে, পুরো বাতটা গোটাটা ধরে নেবে। পরের দিন বিকেল 4টে থেকে চারা লাগাতে হবে। 3টে 2:30টার সময় চারা লাগানো হবে না, বৈকাল 4টে থেকে 6টা অবধি। 6টার সময় সূর্য থাকে, দেখা যায় সব। বেশি লোক লাগিয়ে কাজটা 2 ঘন্টার মধ্যে সেরে ফেলতে হবে। পরের দিন সকালবেলা ভিজে থাকবে, তার মধ্যে একটু একটু করে গোড়ায় গাছের জল প্রতিটা দিতে হবে। এবং শুধু জল দিলে হবে না, ওই জলের সঙ্গে একটু করে কার্বনডাইজেন, সঙ্গে ম্যানকোজেন মিশ্রিত বাজারে স্যাপ আছে, স্পিরিন্ট আছে, বহু আছে, এই ধরনের একটু করে গোড়ায় গোড়ায় দিয়ে যেতে হবে। তারপরে 7 দিন বাদে চারার গতিবিধি লক্ষ্য করে যদি দেখা যাচ্ছে যে নাইট্রোজেন দরকার আছে, নাহলে গাছ বাড়ানো যাবে না। কিন্তু বর্ষাকালে বর্ষার জলে একটা নাইট্রোজেন এক্সট্রা পাওয়া যায়, গাছ চচ্চর করে বাড়ে। তার জন্য কী করতে হবে, অনেক সময় নাইট্রোজেন বিঘে প্রতি 5 কিলো নাইট্রোজেন 10 ব্যারেল জলে গুলে প্রতি গাছের গোড়ায় কাপে করে একটু একটু করে গাছে নাইট্রোজেনের ঘাটতি যাতে না হয়, তার বাড়ন্তটা আটকাবে না। ঠিক আছে, ওই নাইট্রোজেন দেওয়ার পরে এরপরে আপনি 7-10 দিন বাদে আবার রাসায়নিক কিছু জৈব, তার সঙ্গে কিছু নাইট্রোজেন দিয়ে গোড়া বেঁধে দিতে হবে, দিয়ে জল দিতে হবে। আর তখন সপ্তাহে 2 দিন 3 দিন করে ওষুধ স্প্রে করতে হবে। ভ্যারাইটিস পোকা আছে ওই সময়, নানা রকম পোকার উৎপাদন হবে, নানা রকম ওষুধ আছে। আপনারা কোন ধরনের ওষুধটা বেশি ব্যবহার করছেন? নির্দিষ্ট কোনো ধরন নেই,
যেমন বলে দিই, কোন ধরনের পোকার আক্রমণটা বেশি বলতে হবে? প্রথম চারা গাছের আক্রমণ থাকে বেশি মেদি। মিড তার জন্য ব্যারেলে একটি করে ইমিডাক্লোপ্রিডের পাতা গুলে দিলে মেদিটা চলে যায়, প্রথম ধাপ। তৃতীয় চতুর্থ দিনে আবার একটি পোকার উৎপাদন হবে, সেটা হচ্ছে তোমার ছোট্ট লেদা। হ্যাঁ, তার জন্য কি করতে হবে? তার জন্য বাজারে আমাদের এখন নানা মানে ধরনের ওষুধ বেরিয়ে গেছে, কম্পোজিশন অনেক ধরনের। তার মধ্যে একটি আছে সংকেত নাম, যেটা আমরা আমলা বা এইগুলো কথা বলি না, মানে ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন। সাইপারমেথ্রিন, এই দুটো মিশ্রিত ওই 10 ml করে পার ব্যারেলে দিতে হবে। গাছ যখন বড় হয়ে যাবে তখন সেই ওষুধের কাজ করবে না, তখন তাকে আরও উন্নত মানের এক্সপোনাস বলে ওষুধ আছে, সিমোডিস বলে ওষুধ আছে, চিতা বলে ওষুধ, এই ধরনের হাই কোয়ালিটি ওষুধ মারতে হবে। আচ্ছা দাদা, আপনি যে চাষটা হারভেস্ট শুরু করেছেন, এটা মোটামুটি কমপ্লিট হতে কতদিন লাগবে? এটাই সবে শুরু হয়েছে হারভেস্ট, মোটামুটি এটা 20 দিন লাগবে শেষ হতে। আর 20 দিনের মধ্যে শেষ হবে। হ্যাঁ, 20 দিন শেষ হবে। দর্শক বন্ধু, একটা বিকল্প চাষ, এই তীব্র দাবদাহের মধ্যে ফুলকপির চাষ, তার জ্বলন্ত প্রমাণ এবং সফল একটা বাগান আমরা তুলে ধরলাম দাদার কাছে। দাদা, আপনি খুব ব্যস্ত মানুষ, যদি কোনো কৃষক আগ্রহ প্রকাশ করেন, মানে এতটা দূর না, আমাদের কৃষকরা না শুধুই ক্লান্ত হয়ে পড়ছে, ভেবে ভেবে কী করবো ভেবে ভেবেই ক্লান্ত। আপনি যদি একটু কাইন্ডলি নম্বরটা দেন আমার দর্শকদের, ঘরে বসেই একটু আপনার সাথে কথা বলতে পারেন। সে অবশ্যই, না বলার কিছু নেই। 9475563264। আরেকবার বলে দিচ্ছি, 9475563264। দাদা, আপনি তো অন্যান্য ব্যবসার সাথেও যুক্ত আছে, সময় তো পান, তাহলে আমার দর্শক বন্ধুরা কোন সময় আপনাকে ফোন করলে সুবিধা হবে? সব থেকে বেটার সময় হচ্ছে রাতে 9:30। দর্শক বন্ধু, একটা প্রাথমিক ধারণা তো কপি চাষ সম্পর্কে দাদা দিলেন। যদি এর কিছু বাইরে জানার থাকে, আপনার কাইন্ডলি দয়া করে রাত্রি 8টার পর রাস্তা কথা বলে নিতে পারেন। সবাই তো আরও ব্যস্ত মানুষ, আপনার সুবিধার্থে বা আপনাদের সুবিধার্থে দাদা অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন, কিন্তু সময়টা হচ্ছে রাত্রি 8টার পর। নমস্কার, প্রতিবেদনটা বড় করবো না। আর একটা আমি কথা আপনাদেরকে বলি, অ্যাডভান্সড এগ্রিকালচার সম্পূর্ণরূপে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। আপনারা যারা সাবস্ক্রাইব এখন পর্যন্ত করেননি বা চ্যানেলে নতুন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি কথা দিচ্ছি, কোনো না কোনো বিকল্প চাষের সন্ধান আপনি আমাদের চ্যানেল থেকে নিশ্চিত রূপে পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদন।